হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে ক্লাস 12-এর ইউনিট 1-এর চ্যাপ্টার 3। আমি চ্যাপ্টার 3 থেকে কেন শুরু করলাম, এটার একটা কারণ আছে। তো তোমরা বলবে যে স্যার চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2টা কবে হবে। তো আমি এটা শেষ করে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 করাবো। যদিও এই ইনভার্স চ্যাপ্টারটি বা ত্রিকোণমিতির যে বিপরীত বৃত্তি অপেক্ষকটি আছে, এটির সাথে কনসেপচুয়ালি অবশ্যই চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 রিলেটেড, কিন্তু আমরা চ্যাপ্টার 3 কেন করাচ্ছি, কারণ আমরা অলরেডি মাধ্যমিকে ত্রিকোণমিতি করে এসেছি, 11-এ ত্রিকোণমিতি করে এসেছি। এবার আমরা ত্রিকোণমিতির বিপরীত যে অপেক্ষক সেটি নিয়ে আলোচনা করব। অপেক্ষকটা তোমাদের একটু শুনতে অসুবিধা হতে পারে যে স্যার এই অপেক্ষকের যে ধারণাগুলো তো আমরা একটু কম জানি। তো আমি তোমাদের সহজ করে বোঝানোর চেষ্টা করছি। যেটা আমি এখানে লিখেছি কি, ইনভার্স ত্রিগোনোমেট্রিক ফাংশন, বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ। অর্থাৎ ত্রিকোণমিতির যে ফাংশনগুলো আমরা পড়ে এসেছি, কি কি ছিল, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এবং কোসেক সেক কট, এই যে ছটা যে কোণানুপাত বা ছটা অপেক্ষক, এদেরই আমরা বিপরীত বৃত্তীয় অপেক্ষক সম্পর্কে জানবো। তো আমি প্রথমে একেবারে খুব ইজি ওয়েতে তোমাদের বোঝানোর চেষ্টা করব। প্রথমে আমি ত্রিকোণমিতিতে যাব না। প্রথমে আমি কি করব না, একটি রিয়েল ফাংশন নিয়ে, বা যে অপেক্ষক আমাদের শুনতে একটু অসুবিধা লাগছে, রিয়েল ফাংশন নিয়ে তোমাদেরকে আমি বোর্ডে দেখাবো যে কেন আমরা বিপরীত অপেক্ষক বলি। তারপরে আমরা ত্রিকোণমিতির মধ্যে যাব, যাতে করে তোমাদের বুঝতেও সুবিধা হবে আর চ্যাপ্টারটি তোমরা দীর্ঘদিন মনে রাখতে পারবে এবং এর অঙ্কগুলো। হ্যাঁ, তবে একটা কথা বলি, তোমরা যেহেতু এমসিকিউ এক্সাম দেবে, এমসিকিউ করার আগে তোমাদের কনসেপ্টগুলো একেবারে জলের মতো পরিষ্কার হওয়ার দরকার আছে। তো চলো শুরু করা যাক। তো আমি একটি অ্যালজেব্রিক ফাংশন নিচ্ছি। মনে করছি যে y ইকুয়াল টু হচ্ছে সাপোজ 2x প্লাস 1, বা এটাকে আমরা এফএক্সও নাম দিতে পারি, ঠিক আছে। তো এটির সাথে তোমাদের পরিচয় ক্লাস 9-এ আছে, যে বহুপদীর সংখ্যামালা। এবারে আমি এখানে একটা লিস্ট আপ করছি, দেখো ভালো করে বুঝবে, ঠিক আছে। আমি এখন কিন্তু ত্রিকোণমিতির মধ্যে যাইনি, যাব, কিন্তু আমি এখানে কিছুটা লিস্ট আপ করলাম। এক্স এবং এটাকে এফএক্স বা ওয়াই ভাবতে পারে, এটা এফএক্স বা ওয়াই ভাবতে পারে, একই কথা। এক্স ইকুয়াল টু যদি আমরা 1, 2, 3, 4, 5 এগুলো বসাই, তাহলে এক্স এর জায়গায় 1 বসালে কি হবে, 2 একে 2 আর একে কত, 3। 2 বসালে কত হবে, 2 দুগুণে 4 একে 5। 3 বসালে কি হবে, 3 দুগুণে 6 একে 7, ঠিক আছে। 4 বসালে কত, 9, এটা 11, ঠিক আছে। তো এরকম ভাবে হচ্ছে। তার মানে আমরা দেখলাম যে এই সেটটা, এখানে যদি আমি একটা সংখ্যা সেট তৈরি করি, সেট সম্বন্ধে তোমাদের আলোচনা আইডিয়া আছে। তো এখানে আমি যদি এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7 এইসবগুলো রাখি, তাহলে এখানে দেখবো যে এক যে এলিমেন্টটা, এখানে যদি এফ ফাংশন হয়, এক এলিমেন্টটা কোথায় যাচ্ছে না 3-এ যাচ্ছে। 2 এলিমেন্টটা কোথায় যাচ্ছে না 5-এ যাচ্ছে। 3 এলিমেন্টটা কোথায় যাচ্ছে না 7-এ যাচ্ছে। 4 এলিমেন্টটা কোথায় যাচ্ছে, 9-এ যাচ্ছে। 5 এলিমেন্টটা কোথায় যাচ্ছে, 11-এ যাচ্ছে। তার মানে তাহলে আমরা দেখলাম, তাহলে এই এফ, যে এফটা কি একটা অপেক্ষক, তাই না, বহুপদী অপেক্ষক আমরা পড়ে এসেছি। তো এই অপেক্ষকের মাধ্যমে একটা চেঞ্জ হয়ে যাচ্ছে 3-এ, 2টা চেঞ্জ হয়ে যাচ্ছে 5-এ, 3টা চেঞ্জ হয়ে যাচ্ছে কি 7-এ, তাই না। এখন কেউ যদি প্রশ্ন করে স্যার ঠিকই তো বলেছেন, তো আমি যদি চাই যে এই 3 থেকে 1-এ আসতে, 5 থেকে 2-এ যেতে, এরকম কি সম্ভব? মানে আমার বক্তব্য হচ্ছে, এখানে যে এই যে 3টা ছিল, তাহলে আমি কি কোনো কিছু দিয়ে 3 থেকে 1-এ যেতে পারি, বা 5 থেকে আমরা 2-এ যেতে পারি এই দিক ভাবে? তখনই আমাদের ধারণাগুলো কি আসবে, ইনভার্সের ধারণা আসবে, তাই না। যে যদি সামনের দিক থেকে যদি একটা অপারেটর কাজ করে আমি একটা এলিমেন্টের কাছে পৌঁছাতে পারি, তাহলে পিছনের দিক থেকে কেন হবে না? নিশ্চয়ই হবে, অবশ্যই ওর কন্ডিশন আছে। কন্ডিশনে আমি ঢুকছি না। আমি যখন চ্যাপ্টার 1 বা 2-এ এই কন্ডিশনগুলো নিয়ে আলোচনা করব, তখন তোমরা কন্ডিশন সম্পর্কে অবগত হবে। আমি আজকে শুধু দেখাবো যে এটা কেন হয়। তাহলে অবশ্যই এখানে দেখো, আমি এই ফাংশনটাকে একটু ভেঙে তৈরি করার চেষ্টা করি। তাহলে দেখো y ইকুয়াল টু কি ছিল, 2x প্লাস 1 ছিল।
আমি এখন করছি কি, এই ওয়ানটাকে এই দিকে নিয়ে আসলাম, ইকুয়াল টু 2x, 2 দিয়ে ডিভাইড করলাম, y মাইনাস 1/2 ইকুয়াল টু x, তাহলে আমরা এইটা পেলাম, তাই না? এইবারে আমি যদি y এর জায়গায় আমি যদি 3 পুট করি, দেখো y এর জায়গায় আমি যদি এখানে 3 পুট করি, তাহলে 3 মাইনাস 1/2 ইকুয়াল টু কত হচ্ছে 1। y এর জায়গায় যদি আমি এখন 5 পুট করি, তাহলে 5 মাইনাস 1/2 কি হচ্ছে 2। তাহলে এই যে জিনিসটা হলো, এখানে যদি আমি gx বলে নাম দিই, যে x মাইনাস 1/2, x মাইনাস 1/2 কোথা থেকে পেলাম না, y মাইনাস 1/2 এর জায়গায় x মাইনাস, তাহলে দেখো g3 কত আসছে 3 আর 1 2 1, g5 কত আসছে 5 2, g7 কত আসছে 7 থেকে 1 6 3। তাহলে দেখো এখানে এই জিনিসটাই কিন্তু ঘটে গেল, এখানে x, এখানে হচ্ছে gx। দেখো x এর জায়গায় 3 5 7 বসিয়েছি, 3 5 এখানে 7, তাহলে পেয়েছি কত 1 2 3। ঠিক এটা উল্টো জিনিস, দেখো 3 5 7 বসিয়েছি, 1 2 3 পেয়েছি, তাই না? তার মানে এখানে যে জিটা আমরা পেলাম, এই জিটাকেই বলবো কি এফ ইনভার্স, মানে এফ এর ঠিক উল্টো, তাই না, বিপরীত। তার মানে আমরা এটা তো বুঝলাম যে বিপরীত জিনিসের অস্তিত্ব আছে কোনো কোনো ফাংশনের ক্ষেত্রে, সব ফাংশনের অবশ্যই নেই, এবং যদিও সব ফাংশনের ইনভার্স নাও থাকে, তাহলে আমি কিছুটা রেস্ট্রিকশন করে, আমি যে সংজ্ঞার অঞ্চল বা ডোমেন, এই বিষয়গুলো তোমরা বুঝবে না এই মুহূর্তে, আমি পরে ক্লাসে বোঝাবো। আপাতত ইনভার্স করতে গেলে এটি খুব যে লাগবে তা নয়, এটি ইনভার্স আমি এই কারণে করাচ্ছি, কারণ তোমরা যেহেতু 11-এ হিউজ ত্রিকোণমিতিক শেষ করে এসছো, সে কারণে এটি বুঝতে তোমাদের সবচেয়ে সুবিধা হয়। তো চলো আমি এগুলো মুছে এবার আমি ত্রিকোণমিতির যে ইনভার্স সেটি করাচ্ছি, সেটা আমরা কিভাবে লিখবো। তো চলো এটি এবার আমরা এগুলো আমি মুছে দিলাম, তোমরা যে সেটা অ্যাজ এ এক্সাম্পল হিসাবে আমি দেখালাম, এটা কোনো ইনভার্স ফাংশনের সঙ্গে, ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশনের সঙ্গে এটা রিলেটেড সেরকম ভাবে না থাকলেও আমি জাস্ট এক্সাম্পল দেখালাম যে এরকম বিপরীত যে অপেক্ষকের যে অস্তিত্ব থাকে সেটা আমি দেখালাম। ত্রিকোণমিতির ক্ষেত্রে এরকম বিপরীত অপেক্ষকের অস্তিত্ব আছে, তবে অবশ্যই কিছু রেস্ট্রিকশন, সেই রেস্ট্রিকশন গুলো আমি এবার একটু তোমাদের বলবো। দেখো এবার দেখো আমি প্রথমে সব থেকে প্রথমেই যেটা আছে সাইন থিটা আমি লিখি। তো এখানে আমি লিখছি যে সাইন থিটা ইকুয়াল টু সাপোজ এক্স, লিখতেই পারি। এবার এই এক্স এর মান আমরা জানি যে সাইন থিটার মান -1 থেকে +1 এর মধ্যে, এটা আমরা অলরেডি জানি, তাই না? এবার এই যে সাইন থিটার মান, আচ্ছা সাইন থিটার গ্রাফ কিরকম হয় আমি এটাও এঁকে দেখাই। এদিকটাও এরকম ভাবে, এইটা কি, এইটা হচ্ছে y ইকুয়াল টু কি sin x, বা সাইন থিটা আমরা যদি থিটা এক্সিস ধরি, তো এটাকে এক্স এক্সিস বললে এটাকে y এক্সিস বললে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে, দেখো সাইনের ক্ষেত্রে কেসটা কি হচ্ছে, সাইন এখান থেকে এই পর্যন্ত যতটা ইমেজ আছে, এখান থেকে পর্যন্ত ততটাই আছে, একই দেখতে নয় এখন, আবার ফের এই দিক থেকেও এরকম তৈরি হচ্ছে। তার মানে সাইন একটা নির্দিষ্ট ইন্টারভাল অন্তর একই জিনিস রিপিট করে। তো আমি একটা এক্সাম্পল নিয়ে দেখাই। মনে করছি যে সাইন থিটা ইকুয়াল টু 1/2, তাহলে তোমরা থিটা ইকুয়াল টু কি লেখো 30 ডিগ্রি, কোনো সমস্যা নেই, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। কিন্তু তোমরা এটা ক্যালকুলেশন করে দেখো তো, সাইন 150 ডিগ্রি কি হয়, এটাকে আমরা কি লিখি সাইন 180 ডিগ্রি মাইনাস 30 কি হবে সাইন 30 ডিগ্রি হবে। তো এটার ভ্যালু কিন্তু হাফ। এখন প্রশ্ন হচ্ছে যে থিটার ভ্যালু 30 ডিগ্রিতে হাফ হচ্ছে, আর 150 ডিগ্রিতেও হাফ হচ্ছে, তাই না? তাহলে এখান থেকে থিটা ইকুয়াল টু কি পাচ্ছি না 150 পাচ্ছি। আবার এখান থেকে থিটা ইকুয়াল টু আমরা যদি ক্যালকুলেশন করি 390 ডিগ্রি ভ্যালু কিন্তু
পাবো, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে থিটার কোন ভ্যালুতে হাফ হবে সেটা আমরা কিভাবে নির্বাচন করব। এবার আমি যদি তোমাকে প্রশ্ন করি যে সাইন থিটা ইকুয়াল টু হাফ, থিটার ভ্যালু বলো, তোমরা তো বলবে স্যার 30 ডিগ্রি হয়, 150 ডিগ্রি হয়, আমি বলছি একটা এক্সাক্ট নাম্বার বলো। সেটা তো তোমরা বলবে না, তোমরা তো পরপর বলে যাবে। হ্যাঁ, মাধ্যমিক লেভেল অনুযায়ী তোমরা 30 ডিগ্রি বলবে, এটা ঠিক কথা। কিন্তু তারপরে আমি যদি সাইন থিটা ইকুয়াল টু মাইনাস হাফ বলতাম, তখন কিন্তু থিটা ইকুয়াল টু কি হতো, -30 ডিগ্রি হতো কি হতো না? হতো তো। এবং থিটা ইকুয়াল টু 210 ডিগ্রি হতো। এখন প্রশ্ন হচ্ছে এই -30 ডিগ্রি, তাহলে এই যদি পরিস্থিতি হয় তাহলে এই থিটার কোন মানটা আমি বলবো যে এবার এই সাইনটাকে আমি এখান থেকে কোশ্চেন করছি যে বাবা থিটা ইকুয়াল টু কত, এখান থেকে কোশ্চেন করলাম, এই জায়গা থেকে কোশ্চেন করছি যে বাবা থিটা ইকুয়াল টু কত। তো তোমরা এখান থেকে বলবে স্যার, কেউ বলবে স্যার 30 ডিগ্রি, কেউ বলবে না স্যার আমি তো ক্যালকুলেশন করলাম 150 ডিগ্রি। এখান থেকে কেউ যদি বলে যে কোশ্চেনটা থিটা ইকুয়াল টু কত, সেখান থেকে কেউ বলবে না স্যার -30 ডিগ্রি, কেউ বলবে না স্যার আমার তো 210 ডিগ্রি হয়েছে, আমি তাহলে এটা কেন বাদ দেবো। এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা। তো এই সমস্যাটা এড়ানোর জন্য একটা নির্দিষ্ট ইন্টারভালকে আমাদের আবদ্ধ করতে হবে, যাতে সব ছাত্রছাত্রীরা ওই ইন্টারভালের মধ্যে আনসার দেয়। আমরা তো বহু রকম ইন্টারভাল দেখতে পারি বিভিন্ন জায়গায়, কারণ এখান থেকে এইটুকু ইন্টারভাল দেখতে পারি, এখান থেকে এইটুকু ইন্টারভাল দেখতে পারি, তাহলে কোন ইন্টারভালে আমি দেব। ওরা বলছে যে সাইনের জন্য এইটুকু ইন্টারভাল নাও, এইটুকু না, এইটুকু এইটুকু জায়গাটাকে আমাদের কি বলবো না, প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মান, কি বলবো, মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে কত, -90, এটা হচ্ছে +90, এইটুকু। তাহলে এই যে এইটুকু, তাহলে সাইন এখানে এর মুখ্য মান, এই থিটা রেঞ্জটা কত হবে, π/2 থেকে -π/2, এই রেঞ্জটাকে আমরা সাইন থিটার ক্ষেত্রে মুখ্য মান বলবো। বোঝা গেল কেন মুখ্য মানের কনসেপ্ট আমাদের অ্যানালাইজ করলো না। দিস ইজ দ্য রিজন যে কোনো ইন্টারভালে আমরা সাইন থিটা এর একটা সমাধান পাবো, মানে একটা নির্দিষ্ট যে কোনো ইন্টারভালে তো হবে না, একটা নির্দিষ্ট 2π রিজিয়ন অন্তর বা 4π রিজিয়ন অন্তর বা এরকম যে আমরা ছোট ছোট ইন্টারভালে ভাগ করি, তাহলে প্রত্যেকটা আমি যদি 2π ইন্টারভাল ধরি, এই ইন্টারভালটা ঠিক এখানে সেম ইমেজ দেবে। দেখো এই জায়গা থেকে আমি যদি নিই, সেম জিনিসটা এখান থেকে এই জিনিসটা পাচ্ছি, আবার ফের দূরে গিয়ে এখানে পাবো। তাহলে এই সাইন কিন্তু এই যে পাই ইন্টারভাল, দেখো -π, এই যে পাই ইন্টারভাল নির্দিষ্ট পাই রেঞ্জে অন্তর অন্তর, তাহলে এটা দিচ্ছে। এই জন্যই আমাদের মুখ্য মানের কনসেপ্টটা আসে। তো এত কিছু হওয়া সত্ত্বেও কিন্তু দেখো আমি ইনভার্স ফাংশন বলে এখনো কিছু বলিনি, তাই না? এখন হোয়াট ইজ ইনভার্স ফাংশন, মানে এবার আমি দেখাবো যে ইনভার্সটা কি। তো চলো এটি মুছে দিই। তো এবার যদি আমি লিখি যে সাইন থিটা ইকুয়াল টু এক্স, অবশ্যই এক্সটার যে রেঞ্জ সেটা বলে দিতে হবে যে কি, যে -1 থেকে +1 পর্যন্ত। তাহলে এই সাইনটাকে আমি এখন ওপারে পাঠাবো, ঠিক আছে? এই সাইনটাকে আমি ওপারে, আমি তো থিটা চাইছি, তাহলে এখানে যদি আমি থিটাটা লিখি, তখন বলছি এই সাইনটা ওপারে গেলে আর সাইন থাকবে না, সাইন পাওয়ার -1 হয়ে যাবে। তবে এটাকে পাওয়ার -1 বলে ভুল করবেন, আমি বললাম পাওয়ার -1 মানে পাওয়ার -1 না, সাইন ইনভার্স এক্স বলতে হবে। কি বলতে হবে? সাইন ইনভার্স এক্স। কেন না, এইটাকে পাওয়ার -1 বলেই তোমরা আবার লিখে যাবে ওটা তো 1/sin হয়ে যাবে, তা 1/sin এর কি আর কোনো অস্তিত্ব আছে? নেই তো। তাহলে এটাকে আমরা বলতে পারবো না এইভাবে, তাহলে এটাকে কি বলবো, সাইন ইনভার্স এক্স। রিড অ্যাজ, কি বলবো, সাইন ইনভার্স এক্স। বোঝা গেল? তার মানে
আমরা যেরকম বীজগণিতের সমাধান করার জন্য দেখি যে x+7 = যদি 9 হয়, তাহলে এই +7টা যখন উপরে যায় চেঞ্জ হয়ে যায়, এই 9 থেকে 7টা মাইনাস হয়ে যায়, তাই না? তাহলে আমি যখন এই সাইনটাকে ওপিটে নিয়ে যাব, এই দিকটা শুধু থিটা রাখবো, তাহলে তোমাকে বাবা সাইন ইনভার্স করেই লিখতে হয়। এবারে তাহলে সাইন ইনভার্স x = থিটা। এখন সেই একই প্রশ্ন যে সাইন ইনভার্স, তার মানে আমার আগের প্রশ্ন অনুযায়ী থিটা = যদি সাইন ইনভার্স হাফ হয়, তাহলে তোমরা তো সেই 30 ডিগ্রি, 150 ডিগ্রি, 390 ডিগ্রি এই ভ্যালুগুলো লিখতেই থাকবে, শেষ হবে না। কেন কি আমরা জানি যে এখানে সাইন, আমি n পাই না লিখে আমি 2n পাই লিখে দিচ্ছি, প্লাস 30 ডিগ্রি করে দাও। তো এখানে দেখো তুমি এর জায়গায় যাই বসাও না, এখানে সাইন থিটা হাফই দেবে, তাই না? এটা সংযুক্ত কোণ থেকে আমরা এটা শিখেছি। তাহলে এই বন্ধনটাকে আমাদের রেস্ট্রিক্ট করতে গেলে একটা রেস্ট্রিকশন চাই, এবং এই রেস্ট্রিকশনটা কি না, এই থিটার রেঞ্জটা অবশ্যই -π/2 থেকে +π/2 এই রেঞ্জের মধ্যে আমাকে মুখ্য মানটাই বের করতে হবে। এই রেঞ্জের মধ্যে দেখো সাইনের সব মানই চলে আসবে, এবং এইটা মনে রাখতে হবে যে এটাই হচ্ছে সাইনের মুখ্য মান, মানে সরি সাইন ইনভার্সের মুখ্য মান। তাহলে এবারে আমি লিস্ট আপ করছি যে সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স যেগুলো আমাদের ছিল সেগুলো দেখো। আমরা যদি একটু তালিকা তৈরি করি, তাহলে আমি এখানে লিখছি যে সাইন ইনভার্স এক্স, এখানে লিখছি কস ইনভার্স এক্স, এখানে লিখছি ট্যান ইনভার্স এক্স, এখানে লিখছি কোসেক ইনভার্স এক্স, এখানে লিখছি সেক ইনভার্স এক্স, এখানে লিখছি কট ইনভার্স এক্স। এখন সাইন ইনভার্স এক্স মানে কি, এইটার ক্ষেত্রে এক্সটার মান -1 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 1। এই কস ইনভার্সের ক্ষেত্রেও তাই, কোনো সমস্যা নেই। এবার ট্যান ইনভার্সের ক্ষেত্রে কি হয় বলো না, -∞ থেকে +∞, কারণ ট্যান সব ভ্যালু নিতে পারে, ঠিক আছে। আর কোসেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স এর গল্পটা একটু আলাদা। এটা হচ্ছে কি mod x ≥ 1, এটা আমি আসছি কেন হয় সেক ইনভার্স তাই। আর কোয়াটের ক্ষেত্রে সেও -∞ থেকে +∞। তো আমরা জানি যে সাইন সবসময় -1 থেকে +1 পর্যন্ত ভ্যালু নেয়, কস -1 থেকে +1, এবং ট্যান কি করে -∞ থেকে ∞, কোয়াটও তাই। কিন্তু যেহেতু সাইন আর কস এই সেক আর কোসেকের অনন্য, তার মানে সাইন যদি এই -1 থেকে +1 পর্যন্ত ভ্যালু নেয়, তাহলে কোসেক কি হবে, কোসেক ভ্যালু নেবে এই দিকে, এখান থেকে এইটুক, আর এখান থেকে এইটুক, মানে আপ টু +∞ আপ টু মাইনাস। তার মানে কোসেক বা সেক এই রিজিয়ানটা বাদ দিয়ে, এটা যদি সাইন না, তাহলে কোসেক বা সেক এই রিজিয়ান গুলো নেবে। এখন এই রিজিয়ানটা আমরা দুটো ভাবে বার করতে পারি। এইটাকে আমরা mod x > 1 বলতে পারি, যেহেতু এটা mod x লেস ইকুয়াল টু 1, তাহলে এর উল্টো কি হবে, mod x > 1। না তোমরা যদি এইটা বুঝতে একটু অসুবিধা হয়, তাহলে এখান থেকে কি হচ্ছে -∞ থেকে 1, আবার ইউনিয়ন 1 থেকে +∞। তাহলে এইটা হচ্ছে কি, এই যে সাইন কোসেক আর সেক ইনভার্স এক্স এর ভ্যালু, মানে এতগুলো ভ্যালু নিতে পারে, কিন্তু এই যে 1, এটা -1 সরি, তো এই -1 থেকে 1 পর্যন্ত কোসেক আর সেক নেবেই না, ঠিক আছে, মনে থাকবে। এবারে আমরা আসছি যে এইগুলো যদি এই থিটা = এটা হয়, মানে এগুলো তো এক একটা অ্যাঙ্গেল, তো এদের মুখ্য মান কি হবে। আমি এই দিকটা থিটা দিলাম, তাহলে প্রত্যেকটা, তাহলে আমি এই দিকটা এখানে মুছে দিলাম, আচ্ছা থাক। তাহলে এর ক্ষেত্রে কি হবে না, -π/2 লেস ইকুয়াল টু থিটা লেস ইকুয়াল টু π/2, মনে থাকবে। তাহলে এইটা হচ্ছে মুখ্য মান। এটার ক্ষেত্রে কিন্তু একটু আলাদা, 0 থেকে
এটা থিটা। দেখো কসের ক্ষেত্রে ইন্টারভ্যালটা 0 থেকে পাই, 0 থেকে পায়ের মধ্যে থিটার ভ্যালু যাই হোক না কেন কস ইনভার্স এক্স এই রেঞ্জের মধ্যে সমস্ত মানকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি। তার মানে এবার ট্যান ইনভার্স এক্স এর ক্ষেত্রে কি হবে, এই সেম জিনিসটা হবে কিন্তু ইকুয়াল গুলো হবে না, -π/2 থেকে +π/2। এখন এটা কেন লিখলাম, দেখো tan π/2 ভ্যালু কি আছে আদৌ, tan π/2 অসঙ্গত তাই না, তাহলে আমরা এগুলোকে ইকুয়াল দিতে পারবো না। এইবার আসছি কোসেক। কোসেকের ক্ষেত্রে দেখো, কোসেকের ক্ষেত্রে কোসেক 0 কোথায় হয় তোমরা বলো, sin 0 এর ভ্যালু কি, এই যে sin 0 এর ভ্যালু 0, তাহলে কোসেক 0 এর ভ্যালু কি অসঙ্গত তাই না, তাহলে 0টাকে বাবা কোসেকের ডোমেনে রাখা যায় না, তাহলে এই জায়গায় দেখো মাঝখানে কি আছে, 0 আছে, তাহলে কোসেকের ক্ষেত্রে প্রিন্সিপাল ভ্যালুটা হবে -π/2 লেস থিটা লেস ইকুয়াল টু π/2 বাট x নট ইকুয়াল টু কি 0। এটা মনে রাখতে হবে, 0টা বাদ দিয়ে বাকি সব আমরা অ্যাকসেপ্ট করতে পারি। সেকের ক্ষেত্রে দেখো, সেকের ক্ষেত্রে কি হয় না, সেক π/2 তে কি হয় ইনফিনিটি, কেন কি cos π/2 মানে কত 0 তাই না, তাহলে 1/0 তো ইনফিনিটি হবেই, তাহলে সেকের যে ডোমেন এইটা দেখো, এই যে 0 থেকে পাই ছিল তাহলে ওটা হবে শুধুমাত্র পাই বাদ, মানে কি হবে সেকের ক্ষেত্রে 0 লেস ইকুয়াল টু থিটা লেস ইকুয়াল টু পাই বাট x নট থিটা নট ইকুয়াল টু π/2। সেকের ক্ষেত্রে কিন্তু এই π/2 তেই প্রবলেম এসে যাচ্ছে, ঠিক আছে। এবার আমি আসছি কট ইনভার্স। তো কট ইনভার্সের ক্ষেত্রে দেখো কি হবে, কট ইনভার্সের ক্ষেত্রে কট এই যে জিনিসটা কস ইনভার্সের যা এখানে শুধুমাত্র দেখো কট 0 ভ্যালু কি ইনফিনিটি, কট পাই কি ইনফিনিটি, কিন্তু কট π/2 এর ভ্যালু কিন্তু 0, তার মানে কটের ক্ষেত্রে কিন্তু হবে 0 লেস থিটা লেস পাই, মনে থাকবে, কারণ এখানে 0তেও কটের ভ্যালু নেই, পাইতেও ভ্যালু নেই, ঠিক আছে, কিন্তু মাঝখানে সব জায়গায়। তা তোমরা যদি এই টেবিলটা একটু ভালো করে বোঝো, হ্যাঁ এইটা এমসিকিউ কিন্তু বড্ড ইম্পর্টেন্ট বাবা, অনেকে এই জিনিসগুলো তো ছেড়ে দেয় দিয়ে বলে না স্যার আমরা তো ফর্মুলা করবো, ফর্মুলা দিয়ে অঙ্ক করবো, কিন্তু না, এই বেসিক জিনিসটা কিন্তু তোমাদের জানতে হবে, কোনটা ডোমেন কোনটা রেঞ্জ এগুলো জানতে হবে, এবং আমি সুন্দর করে ছবির মাধ্যমে বুঝিয়ে দিলাম কোনটা কোথায় ডিফাইন এবং কোনটা কোথায় ডিফাইন নয়। তো এইটা জানা থাকলে এবার আমি আরো কয়েকটা ফর্মুলা নিয়ে তোমাদের আলোচনা করব, সে ফর্মুলা কি হয় আমরা এক্ষুনি দেখবো। তো চলো আমি এটা মুছে আমি ফর্মুলায় যাই। আচ্ছা এখান থেকে দুটো একটি অঙ্ক কিরকম থাকে দেখো, এটি অঙ্ক তোমাদের দেখাই, যে তোমরা বলে স্যার এ তো শুধু থিওরি, তাহলে এর অ্যাপ্লিকেশনটা কোথায়। আমি একটা ফর্মুলা লিখেই করছি যাতে তোমাদের সুবিধা, কিভাবে তোমরা অঙ্কে এর অ্যাপ্লিকেশনটা করবে। দেখো এখন বললো যে cos ইনভার্স -1/2 এটা কত, অঙ্কে কিছু বলা না থাকলে আমরা মুখ্য মান নিয়ে চিন্তা করব, কি করব মুখ্য মান, ঠিক আছে। এখন এটা দুটি ভাবেই করা যায়, দেখো ধরি cos ইনভার্স -1/2 ইকুয়াল টু কত থিটা, তাহলে এখান থেকে কি হচ্ছে cos থিটা ইকুয়াল টু কত -1/2, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু আমরা কি লিখতে পারি যে মাইনাস cos কত ডিগ্রি ভ্যালু 1/2 বলতে পারবে বলো, তোমরা তো অনেকে এইটা দেখি যে আমি ছাত্রদের পড়ানোর সময় যে cos কত ডিগ্রি ভ্যালু 1/2 আবার বই দেখে উল্টে বা চিন্তা ভাবনা করে cos 60 ডিগ্রি ভ্যালু 1/2, তো এদিকে তো cos তুলতেই পারবো না, কেন তুলতে পারবো না বলো, না এখানে মাইনাস cos আছে, তাহলে এখন আচ্ছা cos কোথায় মাইনাস বলো তো, cos মাইনাস হচ্ছে এখানে আর এখানে, ঠিক আছে, বুঝতে পারলে cos কেন না, এটা কিসের ঘর, এটা সাইনের ঘর, এটা কিসের ঘর সাইনের ঘর, তাহলে এটা তো ওয়ালের ঘর প্লাস এটা তো cos-এর ঘর, তাহলে এই জায়গাগুলোতে cos মাইনাস, তাহলে আমার অ্যাঙ্গেলটা এখানে আনলেও মাইনাস পড়বে, এখানে আনলেও মাইনাস পড়বে,
এইবার কসের ক্ষেত্রে রেঞ্জটা ছিল কি 0 থেকে পাই পর্যন্ত, মানে অর্থাৎ 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে। ঠিক আছে, তো এই ঘরটা দেখো, এই ঘরটা কিন্তু 180-র বেশি আছে। 180, এই ঘরের রেঞ্জ কত? 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রি। তাহলে এই ঘরে আমি নেবই না, তাহলে আমাকে এই ঘরেই আনতে হবে। এই ঘরে আনলো কিভাবে? কিচ্ছু ব্যাপার নয়, এটাকে 180 মাইনাস 60 করে দাও, তাই না? দেখো cos 180 মাইনাস 60 মানে কিন্তু মাইনাস cos 60, একদমই জেনুইন। তাহলে এটি কত হলো? cos 120 ডিগ্রি। তাহলে এখান থেকে এইবার cos cos উঠে গেল, থিটা ইকুয়াল টু কি হলো? 120 ডিগ্রি। তার মানে আমরা পেলাম, দেখো এইটা কিন্তু ওই থিটাটা কিন্তু ওই রেঞ্জ ফলো করেছে। কি ছিল? 180 ডিগ্রি, আর এখানে কি ছিল? 0, তাই না? এই রেঞ্জ ফলো করে মুখ্য মান। তাহলে দেয়ারফর কি হলো? যে cos ইনভার্স মাইনাস হাফ, মানে আমাদের উত্তরটা কি হলো? 120 ডিগ্রি। আমরা কিন্তু এই রেঞ্জ এখানে আনতে পারি, কিন্তু এখানে রেঞ্জের বাইরে চলে যাবে, আর মুখ্য মান থাকবে না। ওটা জেনারেল ভ্যালু বলা যায়, কিন্তু ওটা প্রিন্সিপাল ভ্যালু একেবারেই না। এই সেম জিনিস যদি সাইন ইনভার্স থাকতো কি হতো? দেখো সাইন ইনভার্স আমাদের ধরো মাইনাস হাফ আছে, তাহলে এটা ইকুয়াল টু আমরা কি করব? থিটা ধরে নেবো, থিটা ধরি, তাই না? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না, সাইন থিটা ইকুয়াল টু 1/2 মাইনাস 1/2। তাহলে এখান থেকে আমরা লিখছি কি? মাইনাস সাইন। এখানে একটা মজা কি দেখো, সাইন থিটা ইকুয়াল টু, আমরা এই মাইনাসটাকে ভিতরে ঢুকে দিলে কি সাইনের গল্প শেষ। এবারে যদি থিটা থিটা তুলি, থিটা ইকুয়াল টু আমরা তো অবশ্যই মাইনাস 30 ডিগ্রি পাবোই। আবার এই মাইনাস 30 ডিগ্রি রেঞ্জটাও স্যাটিসফাই করেছে, কারণ সাইনের মান ছিল কি? মাইনাস 90 ডিগ্রি থেকে প্লাস 90 ডিগ্রি পর্যন্ত, তাই না? দেখো এই রেঞ্জে মাইনাস 30 পড়ে যাচ্ছে, দেখো ভিতরেই আছে। তার মানে এখানে সাইন ইনভার্স মাইনাস হাফ মানে কত পেলাম না? মাইনাস 30 ডিগ্রি বা মাইনাস π/6। ঠিক আছে, তো এভাবে আমাদের যে আগের যে অ্যাপ্লিকেশন গুলো করালাম, যে থিওরি, তার অ্যাপ্লিকেশন তোমরা মুখ্য মান অঙ্কগুলো করবে। আমি যখন চ্যাপ্টারের অঙ্ক সলভ করবো, প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে এরকম বুঝিয়ে করবো, তোমরা ভিডিওগুলি দেখতে থাকো। আর আমি আজকে আর কয়েকটি ফর্মুলা নিয়ে আলোচনা করবো। আগে ফর্মুলার ডেপথটা বুঝতে হবে, যে হোয়াট ইজ দ্য ফর্মুলা বিহাইন্ড দ্যাট। তো এরপরে আমি আরো যে ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো আমি একটু তোমাদের বলি। ভিডিওটি বেশি লেন্দি করবো না, কারণ তোমাদেরও কনসেন্ট্রেট ব্রেক হয়ে যাবে। আচ্ছা, তোমরা এই যে করলাম, এখান থেকে কিন্তু মুখ্য মানের অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে, আমি এর পরের ভিডিওগুলো আস্তে আস্তে আসবে, সব ফর্মুলাগুলো এক্সপ্লেন করে তারপর তোমাদের অঙ্কে যাব, কারণ ফর্মুলা থেকেও কিন্তু এমসিকিউ চলে আসতে পারে, এটি মাথায় রাখবে কিন্তু। তো চলো আমি পরের যে কয়েকটি ফর্মুলা সেটি নিয়ে একটু ডিসকাস করি। দেখো এই সেম জিনিস আমি সাইন ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু কি হবে, এটি একটা ফর্মুলা। এটি আমরা কি লিখবো যদি কোনো একটা অঙ্কে এরকম থাকে, আমরা কি করব? তাহলে এটি ইকুয়াল টু আমরা থিটা ধরে নিই। তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখছি, সাইন থিটা ইকুয়াল টু মাইনাস এক্স। ঠিক আছে, এবার দেখো মাইনাস এক্স, এখন না এটি এখানে থাক এই পর্যন্ত। আচ্ছা, এখানে থাক। এবারে এখানে আমরা জানি যে থিটার রেঞ্জটা কি? -π/2 থেকে +π/2। ঠিক আছে, এবার আমি যদি মাইনাস দিয়ে গুণ করি, তা মাইনাস থিটার রেঞ্জটাও দেখো π/2 থেকে এখানে -π/2, কোনো অসুবিধা নেই, ঘুরে যাবে। এবারে আমি এখানে মাইনাস সাইন থিটা করছি, সমান সমান কি পাচ্ছি? এক্স। সাইন মাইনাস থিটা করছি, সমান সমান কি পাচ্ছি? এক্স। সাইনটাকে ওপিটি নিয়ে চলে যাচ্ছি, মাইনাস থিটা ইকুয়াল টু কি পাচ্ছি?
সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, তাহলে থিটা ইকুয়াল টু কি পেলাম, মাইনাস সাইন ইনভার্স এক্স। তাহলে আমরা থিটাটা কি ধরেছিলাম, থিটাটা ধরেছিলাম সাইন ইনভার্স মাইনাস এক্স। এখন থিটাটা কি পেলাম, মাইনাস সাইন ইনভার্স এক্স, অর্থাৎ এইটা আর এটা কি সেম। তাহলে কি পেলাম যে সাইন ইনভার্স মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কি হলো, মাইনাস অফ সাইন ইনভার্স এক্স। এইটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এইটা কিন্তু একটা ফর্মুলা, গুরুত্বপূর্ণ ফর্মুলা। তাহলে যেখানেই আমাদের অঙ্ক থাকবে তাহলে এই অঙ্কটা তোমরা খুব সহজেই করতে পারো। সাইন ইনভার্স মাইনাস √3/2, তোমরা কি করবে, চোখ বুঝে লিখবে যে মাইনাস সাইন ইনভার্স 3/2, তারপরে মাইনাস সাইন ইনভার্স √3/2 মানে কত, π/3, তাই না, মাইনাস π/3। দেখো এরই অ্যাপ্লিকেশন। দেখো আরেকটি ফর্মুলা তোমাদের লিখি, সেটি প্রুভ করার চেষ্টা করি। তাহলে এটি বুঝতে পারলে তো তোমরা। এবারে আমি cos ইনভার্স মাইনাস এক্স, এটি আবার কি হয় একটু দেখি। যদি কোনো অঙ্কে cos ইনভার্স মাইনাস এক্স তখন তোমরা কি করবে, বললো স্যার সাইন ইনভার্সের জন্য তো খুব ইজি, মাইনাসটা বাইরে গেল, কিন্তু cos এর ক্ষেত্রে এরকম মাইনাস বাইরে, cos তো যুগ্ম অপেক্ষক, সেক্ষেত্রে cos এর ক্ষেত্রে কনসেপ্ট একটু আলাদা। তাহলে cos ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু কি হবে, দেখো cos ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু, আমি যদি থিটা ধরে নিই, এখানে থিটার যে রেঞ্জ সেটা কি হবে, যে 0 থেকে এটা। তো এখান থেকে আমাদের কি আসছে, cos থিটা ইকুয়াল টু কত, মাইনাস এক্স বাই এক্স ইকুয়াল টু কি হচ্ছে, মাইনাস cos থিটা। এখান থেকে আমরা কি করব, cos পাই মাইনাস থিটা করতে পারি। এখন পাই মাইনাস থিটা কেন করলাম, দেখো পাই মাইনাস থিটাটাকে এই রেঞ্জের মধ্যে ঢোকানো যায়। তোমরা সরি 0, তোমরা যাই মান নাও না কেন, যে পাই মাইনাস থিটার রেঞ্জ যদি এটা হয়, পাই মাইনাস থিটার রেঞ্জও কিন্তু এটাই হবে। তার মানে পাই মাইনাস থিটা হচ্ছে কিন্তু মুখ্য মানের রেঞ্জটাকে ফলো করছে। এবং এখান থেকে আমরা যদি এটাকে এক্স লিখি, এই কসটাকে যদি এই দিকে আনি, তাহলে পাই মাইনাস থিটা ইকুয়াল টু কিছু, কসটা এই দিকে চলে এলে কি হবে, কস ইনভার্স হিসাবে চলে আসবে, এটা আমি আগেই বলেছি। তাহলে আমি এখানে মাইনাস থিটা ইকুয়াল টু, আচ্ছা থিটাটাকে ওপিটে লিখি, বা হ্যাঁ পাই মাইনাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে থিটা। দেখো থিটার ভ্যালু আমরা ধরেছিলাম কি, কস ইনভার্স মাইনাস এক্স, এখন থিটার ভ্যালু কি পেলাম, পাই মাইনাস কস ইনভার্স এক্স। দ্যাট ইজ, এখান থেকে যে ফর্মুলাটা আমরা জেনারেট করলাম, যে cos ইনভার্স এক্স মাইনাস এক্স ইকুয়াল টু পাই মাইনাস cos ইনভার্স কি এক্স। তাহলে এটি একটি সুন্দর ফর্মুলা, তাই না। এবার আমি একটা এক্সাম্পল আমি দেখাই। ধরো বললো যে cos ইনভার্স মাইনাস হাফ, এটা কত, তাহলে সঙ্গে সঙ্গে আমরা দেখবো কি, পাই মাইনাস cos ইনভার্স হাফ লিখলাম, পাই মাইনাস cos ইনভার্স হাফ মানে কত, দেখো cos কত ডিগ্রি ভ্যালু, শিখে বলো, হ্যাঁ cos 60 ডিগ্রি ভ্যালু, মানে π/3, 3 পাই মাইনাস পাই, দ্যাট ইজ 2 π/3। দেখো এটা আমি আগে করেছিলাম 2 π/3 করেছিলাম। দেখো এটাকে 180/3 করলে দেখো আগের উত্তরটা ছিল আমার 120 ডিগ্রি, তাই না। তো দেখো এই এগুলো কিন্তু ঠিক এভাবেই তোমরা করবে অঙ্কগুলো। এবার আরো যে 4টি ফর্মুলা আছে সেগুলো পরপর লিখে, তাহলে অন্য যে 4টে ফর্মুলা আছে, কি কি ফর্মুলা ছিল, যে ওই একই ভাবে প্রুফ করা যায়। tan ইনভার্স মাইনাস এক্স মানে মাইনাস tan ইনভার্স এক্স, কোসেক ইনভার্স মাইনাস এক্স মানে মাইনাস কোসেক ইনভার্স এক্স, সেক ইনভার্স মাইনাস এক্স মানে পাই মাইনাস সেক ইনভার্স এক্স, and cot ইনভার্স মাইনাস এক্স মানে পাই মাইনাস cot ইনভার্স এক্স।
তো দেখো, এই যে চারটে ফর্মুলার আগে যে দুটো প্রুফ করলাম, চাইলে তোমরা এগুলো প্রুফ করতে পারো। তো এই যে চারটে ফর্মুলা আগে দুটো, মোট 6টা ফর্মুলা, এই 6টা ফর্মুলা দিয়ে মুখ্য মানে তোমরা সমন্বয় করে ফেলতে পারবে। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই আমি রাখছি, ভিডিওটি বেশি বড় করছি না।